রাজধানীর নিউ মার্কেটে এলাকায় আবাসিক ভবনে আগুন, দগ্ধ হয়ে দুজনের মৃত্যু, ছিল না পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা, বলছে ফায়ার সার্ভিস। তারেক জিনপিং শীর্ষ বৈঠক, বাণিজ্য ঘাটতি কমানোর আহ্বান বাংলাদেশের, অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চায়না। রাজধানী জুড়ে আতঙ্কের নাম কিশোর গ্যাং, প্রশ্রয় দিচ্ছে শীর্ষ সন্ত্রাসী চক্র, রাজনৈতিক নেতা ও প্রভাবশালী ব্যবসায়ীরা। স্বাগত সকালের বুলেটিনে, আমি মাহমুদ রহমান সিয়াম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীর নিউ মার্কেট এলাকায় 14 তলা একটি আবাসিক ভবনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার মধ্যরাতে লাগা এই আগুনে দগ্ধ হয়ে মারা গেছে দুজন। ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসা আগুন। ভবনটিতে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। নিয়ম বহির্ভূতভাবে আবাসিক ভবনে ভাড়া দেওয়া হয়েছে অফিস। 10 মিনিট পরে যদি মারা যাবে আল্লাহ। শুক্রবার মধ্যরাতে রাজধানীর কাটাবনে আল বারাকা টাওয়ারের 14 তলা ভবনে 12 তলায় হঠাৎ আগুন ধরে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায় 12ডি ফ্ল্যাটে আগুন দেখতে পেয়ে দ্রুত খবর দেন ফায়ার সার্ভিসে। ফ্ল্যাটটিতে দুজন আটকা পড়ে। 12:30 থেকে 12টার মধ্যে আগুন লেগেছে। এটা উপরের দিকে আগুন লেগেছে, মানে এটা হচ্ছে আমাদের বাসার 10 থেকে 13 তলার মধ্যে আগুনটা লেগেছে মেনলি। 4-5টা লাথি মারার পরে দরজা ভাঙছে, কিন্তু দরজা ভাঙার সঙ্গে সঙ্গে আগুনটা আমাদের বুকে চলে আসছে। আগুন নিভানোর জন্য এগুলো নিছি, কিন্তু এই পাশে কোনো নিভানোর কোনো যন্ত্রই ছিল না। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে পলাশী ফায়ার স্টেশনের 2টি ইউনিট। পরে আরও 4টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। এ সময় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান জানান, 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আবাসিক ভবনে অগ্নি নির্বাপন ব্যবস্থার ঘাটতি ছিল বলে জানান তিনি। যেহেতু অগ্নি নির্বাপন ব্যবস্থা আমরা কোনো কিছুই পাই নাই, সেহেতু আমাদের নীতিমালার বাইরে এই বিল্ডিংটা ছিল। ঘটনার পরপরই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও উদ্ধার কাজে সহায়তায় যোগ দেয় নিউ মার্কেট থানা পুলিশ। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় একজনকে জাতীয় বার্ন ইনস্টিটিউট এবং অন্যজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। যে দুজনকে রেস্কিউ করা হয়েছে আগুন নিয়ন্ত্রণ আসার পরে, যখন তাপ কিছুটা কমে আসছে, ওই দুজনকে একজনকে ঢাকা মেডিকেল কলেজের আর একজনকে বার্ন ইউনিটে প্রেরণ করা হয়। তো পরবর্তীতে সর্বশেষ যে সংবাদ পেলাম, আমার 2টা পার্টি ওখানে 2 হাসপাতালে আছে, দুজনকে মারা গেছে। আবাসিক ভবনে অগ্নি নির্বাপন ব্যবস্থা ঘাটতি ছিল বলে জানায় ফায়ার সার্ভিস। সৈকত খান, ওয়ান নিউজ, ঢাকা। মালয়েশিয়া ও চায়না সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার রাত 8:45 তাকে বহনকারী ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ঢাকার বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত ছিলেন অন্যান্য মন্ত্রী, বিএনপির সিনিয়র নেতা ও সরকারি কর্মকর্তারা। চায়না সফরে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। গত 21 জুন প্রথম রাষ্ট্রীয় সফরে প্রথমে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী। সেখানে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পর চায়না যান তারেক রহমান। বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চায়না পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর গঠনের প্রস্তাব দিয়েছেন চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং। সেই সাথে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে বাংলাদেশ চাইলে মিয়ানমারের সঙ্গে সংলাপেও সহায়তা করতে প্রস্তুত বেজিং। চায়না সফরের শেষ দিনে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে এসব বিষয় উঠে আসে। 4 দিনের রাষ্ট্রীয় সফরে চায়না সময় শুক্রবার সকাল 10:30টায় বৈঠকে বসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের রাজস্বিক গ্রেট হলে বৈঠকে বসেন এই 2 নেতা। বৈঠকটি শেষ হয় চায়না সময় 11:15 বৈঠকে বাংলাদেশ ও চায়না স্বার্থ সংশ্লিষ্ট বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, নদী ব্যবস্থাপনা, রোহিঙ্গা ইস্যুসহ নানা বিষয়ে আলোচনা হয়। পরে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেন, নিজ নিজ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে দীর্ঘমেয়াদী সম্পর্কের যাত্রা শুরু করেছে 2 দেশ। বাংলাদেশ ও চায়নার পক্ষ থেকে শীঘ্রই 16টি পয়েন্টের যৌথ ঘোষণা আসবে বলেও জানান তিনি। প্রস্তাবনা এসছে যে কিভাবে বাংলাদেশ থেকে মায়ানমার এবং চীন হয়ে একটি ইকোনমিক করিডোর তৈরি করা যায়, যে ইকোনমিক করিডোরের মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের অর্থনৈতিক আরো ব্যাপ্তি বাড়ানো, ইকোনমিক ট্রানজাকশন বাড়ানো এবং মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশনটাকে আরো এনহ্যান্স করা।
রোহিঙ্গা সংকট সমাধান, চীনের অর্থনৈতিক করিডোরের প্রস্তাব সহ বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ভূ রাজনীতির বিবেচনা নিয়ে ফলপ্রসূ আলোচনার কথাও জানান তিনি। রোহিঙ্গার বিষয়ে বাংলাদেশের অবস্থান খুব সুনিশ্চিত। আমরা চাই সেফ, ভলান্টারি এবং ডিগনিফাইড ওয়েতে যারা আমাদের দেশে রোহিঙ্গা রয়েছেন ওনারা নিজ দেশে ফেরত যাক। এ বিষয়ে চীন আমাদেরকে কথা দিয়েছে যে আমরা যখন চাই ওনারা মায়ানমারের সাথে আমাদেরকে কোনো ডায়ালগ প্রয়োজন হলে সেখানে ফ্যাসিলিটেট করবে এবং আমরা সেফ, ভলান্টারি এবং ডিগনিফাইড ওয়েতে রোহিঙ্গা প্রত্যাবাসন, যেটা ইতিপূর্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশের বেগম খালেদা জিয়ার সময় শুধুমাত্র সম্ভব হয়েছিল, আমরা এই বিষয়ে সামনে আলোচনা শুরু করব। আর প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, সরকার প্রধানের চীন সফর শুধু ঐতিহাসিক নয়, বরং নতুন যুগের সূচনা। China will support the Prime Minister to lead the country towards prosperity. They will support Bangladesh's Prime Minister, Honorable Tariq Rahman, to lead the country towards prosperity. China is ready to align with Bangladesh's development. এর আগে সকালে ঐতিহাসিক তিয়েনআনমেন স্কোয়ারের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন তারেক রহমান। এ সময় বেজে ওঠে দুই দেশের জাতীয় সঙ্গীত। চীনের বিপ্লবী বীরদের শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন। এদিন মিউজিয়াম অব দ্য কমিউনিস্ট পার্টি অব চায়নার জাদুঘরও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের চায়না সফরে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে ভূ রাজনৈতিক নিয়ে। এমনকি বিনিয়োগ কিভাবে বাড়বে বাংলাদেশে তা নিয়েও কথা হয়েছে। চায়না প্রেসিডেন্ট শি জিনপিং প্রধানমন্ত্রী তারেক রহমানকে আশ্বস্ত করেছেন যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং সমঝোতা হয়েছে, তার প্রত্যেকটি ক্ষেত্রেই চায়না তার পাশে থাকবে। হাবিব রহমান, ওয়ান নিউজ, বেইজিং, চায়না। বিনিয়োগ ও বাণিজ্য সহায়তার প্রতিশ্রুতি নিয়ে শেষ হলো প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চায়না সফর। মালয়েশিয়া বাংলাদেশিদের শ্রমবাজার সংকটের সমাধান না হলেও এ বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। অন্যদিকে চায়নার সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা এবং নদী ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। যদিও বিশ্লেষকরা বলছেন প্রধানমন্ত্রীর এই সফর কূটনৈতিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ। ২৪ জুলাই অভ্যুত্থানের পরে প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে ক্ষমতায় আসে বিএনপি। প্রধানমন্ত্রী হওয়ার পরে তারেক রহমানের প্রথম বিদেশ সফর। রাজনৈতিকভাবে নিরপেক্ষ মালয়েশিয়ার সঙ্গে একই সফরে প্রধানমন্ত্রীর গন্তব্য চায়না। এই অঞ্চলে ভারতের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী আমেরিকার তো বটেই। কূটনীতির এসব সমীকরণে তারেক রহমানের প্রথম বিদেশ সফরের দিকে চোখ ছিল দেশি বিদেশি গণমাধ্যমের। 18 ঘন্টার মালয়েশিয়া সফরে দেশটির শ্রমবাজারে বাংলাদেশিদের অগ্রাধিকার, রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতা সহ বেশ কয়েকটি আশ্বাস পেয়েছে বাংলাদেশ। সফরের দীর্ঘ সময় চায়নায় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশগ্রহণ সহ দেশটির প্রধানমন্ত্রী এবং সবশেষ রাষ্ট্রপতি শি জিনপিং এর সাথেও বৈঠক করেছেন তারেক রহমান। বৈঠকে এক চায়না নীতি এবং জিনপিংয়ের 4 বৈশ্বিক উদ্যোগকে পূর্ণ সমর্থন সহ দেশটির সাথে সমন্বয় ও সহযোগিতা জোরদারে আগ্রহের কথা জানিয়েছে বাংলাদেশ। অন্যদিকে চায়নার পক্ষ থেকে বাংলাদেশকে সহায়তার কথা জানিয়ে অর্থনৈতিক করিডোরের প্রস্তাব দিয়েছেন শি জিনপিং। প্রধানমন্ত্রীর এই সফরকে দেশের চলমান অর্থনৈতিক অবস্থান থেকে বেরিয়ে আসার সহায়ক হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন এই সফর ভূ রাজনীতিতে এগিয়ে রাখবে বাংলাদেশকে। তারা যেভাবে বরণ করেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে এবং দুই দেশের মধ্যে যেরকম সম্পর্ক আগে থেকে বিদ্যমান, অতএব আমি মনে করি এটা আরও উচ্চ পর্যায়ে চলে যাবে অচিরেই, বিশেষ করে এই সফরের পরে, জনাব তারেক রহমান সাহেবের সফরের পরে এটা আরও ভালো হবে আর কি। তো অতএব খুবই গুরুত্বপূর্ণ এই সফর এবং খুবই সুফল বয়ে আনছে। বাণিজ্যিক সম্পর্কটা আরও উঠবে। আর এই ধরনের সফরে সাধারণত যেটা কূটনৈতিক সম্পর্ক যেটা আর কি, সেটা বাড়তে বাধ্য। বাংলাদেশ যেটা চাচ্ছে সেটা হচ্ছে যে সে চায়নার সাথে একটা সম্পর্ক রাখবে, সে একইভাবে হচ্ছে গিয়ে সে ইন্ডিয়ার সাথে সম্পর্ক রাখবে, সে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক রাখবে, অর্থাৎ কোনো অ্যালাইনমেন্টের মধ্যে বাংলাদেশ যাবে না। এবং এইটাই খুবই প্র্যাকটিক্যাল কিংবা খুবই প্র্যাগমেটিক একটা ফরেন পলিসি এবং বাংলাদেশ সে পথেই হাঁটছে। কাজেই জিওপলিটিক্যাল যে লোকেশন বাংলাদেশ, এটা যেমন একটা মানে আমাদের জন্য ব্লেসিংস, আমাদের জন্য একটা প্রিভিলেজ, ঠিক তেমনি এটা আমাদের জন্য একসময় যেন জেনোফোবিয়া না হয়
সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। অপরদিকে মালয়েশিয়ায় মানব সম্পদ পাঠানোর ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সুখবর না থাকলেও এই সফরে মালয়েশিয়ার সাথে সম্পর্ক উন্নয়নকে ইতিবাচক বলছেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। আমাদের এখনকার যে অর্থনৈতিক অবস্থা তার থেকে বেরিয়ে আসবার জন্য আমাদের যে বন্ধুদের সহযোগিতা প্রয়োজন, মালয়েশিয়ার যেসব জায়গাগুলোতে বিশেষ দক্ষতা আছে সেই দক্ষতাটাকে আমরা আমাদের উন্নয়নের জন্য কাজে লাগাবার জন্য একটা সিদ্ধান্ত মোটামুটি হয়েছে। তো এটাকে আমি ইতিবাচকভাবে দেখছি যে আমরা অর্থনীতিটাকে বহুমুখী করার যে চেষ্টা করছি, উন্নয়নের জন্য চেষ্টা করছি, সেই ক্ষেত্রে মালয়েশিয়ার সাথে আমরা কাজ করতে পারলে এখানে একটা ইতিবাচক লাভ আমাদের হবে। ভূ রাজনৈতিক অবস্থানের কারণে ভারত, চায়না ও আমেরিকার কাছে বাংলাদেশ গুরুত্বপূর্ণ, যে কারণে কোনো নির্দিষ্ট বলয়ে না ঢুকে সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্কের উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। ঝুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা। আমাদের চারপাশে হাজারো অসঙ্গতি, অগণিত সমস্যা। তার মধ্যে কিছু সমস্যা থেকে যায় চোখের আড়ালে, কিছু সমস্যার বোঝা বইতে হয় বছরের পর বছর। এরকম সুনির্দিষ্ট কিছু বিষয় নিয়ে প্রতি শনিবার চ্যানেল ওয়ানের আয়োজন শনিবারের জানালা। এবারের বিষয় কিশোর গ্যাং কি অপ্রতিরোধ? রাজধানী জুড়ে এখন আতঙ্কের নাম কিশোর গ্যাং। মূলত মাদক কেনাবেচা, এলাকায় আধিপত্য বিস্তার ও নিয়ন্ত্রণ, চাঁদাবাজি আর দখলদারির কাজে মাঠ পর্যায়ে কাজ করে বিভিন্ন গ্রুপ। অভিযোগ আছে শীর্ষ সন্ত্রাসী চক্র, রাজনৈতিক ব্যক্তি ও প্রভাবশালী ব্যবসায়ীদের অনেকেই নিজেদের সুবিধার জন্য কিশোর গ্যাং তৈরি করেছে এবং তাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে। পুলিশের হিসাব বলছে রাজধানীতে অন্তত 118টি কিশোর গ্যাং সক্রিয়। এর মধ্যে সবচেয়ে বেশি মোহাম্মদপুর ও মিরপুরে। বিশেষজ্ঞরা মনে করেন কঠোর ব্যবস্থা না নিলে কিশোর গ্যাংয়ের দূরত্ব থামানো সম্ভব নয়। শৈশব পার হয়ে কৈশোরে পা রাখার যে সময়টায় পড়ালেখা আর মাঠে খেলাধুলোয় ব্যস্ত থাকার কথা, সেই সময় তারা ঢুকে পড়েছে অপরাধ জগতে। হাতে ধারালো অস্ত্র, সামুরাই, চাপাতি, রড, ছুরি, রান্দা থেকে শুরু করে আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে মহড়া দেয় এই কিশোররা। পুলিশের তালিকাভুক্ত চিহ্নিত সন্ত্রাসী, রাজনৈতিক নেতা এবং বিভিন্ন নির্মাণ প্রতিষ্ঠানের ব্যবসায়ীদের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে দেশের এই ভবিষ্যৎ কাণ্ডারীরা। বিশেষজ্ঞরা বলছেন জন্মের পর থেকেই স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সুযোগ থেকে বঞ্চিত হওয়া, অভিভাবক না থাকা, পারিবারিক অস্থিরতা, অভাব অনটন সহ নানা কারণে বিভিন্ন অপরাধী চক্রের সাথে মিশে যায় কিশোররা। নিজেরাই গ্যাং তৈরি করে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডগুলো তারা করছে, চুরি, ছিনতাই, মাদক বিক্রি, মাদক গ্রহণ করা ইত্যাদি কাজগুলো। রাজনীতি থেকে ব্যবসার মুনাফা আদায় করে নেওয়ার জন্য নির্বাচনী মাঠ তার দখলে রাখা ইত্যাদি কাজে এই গ্যাংদেরকে ব্যবহার করেন। বিশেষ করে রিয়েল এস্টেটের যে ব্যবসা, কনস্ট্রাকশনের ব্যবসা, চাঁদার যাতে কম দিতে হয় বা আদৌ দিতে যাতে না হয়, সে নিজেই একটা লাঠিয়াল বাহিনী তৈরি করে। এই কিশোরদের প্রায় সকলেই মাদকাসক্ত, ফলে তারা নিজেরাও এটা বুঝতেও পারে না যে তারা কি ধরনের অপরাধ করছে। আবার অনেক সময় পুলিশের হাতে ধরা পড়ে কারাগারে থাকার সময়ও তারা বড় অপরাধীর সংস্পর্শে আসে। এবং আমরা এরকমও দেখেছি যে কারাগারে থেকে বাইরের অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করছেন। তার মানে ক্ষমতার প্রশ্নে, অপরাধমূলক পরিকল্পনা বাস্তবায়নের প্রশ্নে তারা কিন্তু অনেক বেশি শক্তিশালী। তো যখন কেউ হত্যা মামলার আসামি হয়, অসংখ্য মামলা থাকে, জেলে থাকে কিছুদিন, তাদের রেট কিন্তু অনেক বেশি থাকে। ঢাকা মহানগর পুলিশের তথ্য বলছে রাজধানীতে অন্তত 118টি কিশোর গ্যাং গ্রুপ সক্রিয়। এর মধ্যে তাদের সবচেয়ে বেশি তৎপরতা মোহাম্মদপুর ও মিরপুর এলাকায়। পুলিশের দাবি তাদের একার পক্ষে এই গ্যাং নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি ও স্থানীয় জনগণকেও এগিয়ে আসতে হবে। কোনো কিশোর গ্যাং নিজে থেকে কোথাও গিয়ে চাঁদাবাজি করে না, নিজে থেকে কোথাও গিয়ে ওই আধিপত্য বিস্তার করতে যায় না, তাদের পাঠানো হয়। তাদের শুধু যে শীর্ষ সন্ত্রাসী তারাই যে পাঠায় তাও না, বহু ভালো ভালো লোক পাঠায়, যাদের উচিত ছিল আইন শৃঙ্খলা রক্ষা করা। তাদের পদবি, এরপরে তাদের চেয়ার ক্ষমতা দিয়ে উচিত ছিল এলাকার আইন শৃঙ্খলা রক্ষা করা, তারা আরো নষ্ট করে। জুলাই অভ্যুত্থানের পর রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার পরে রাজধানী ঢাকা সহ সারা দেশে কিশোর গ্যাং বেড়েছে না কমেছে সে বিষয়ে সুস্পষ্ট তথ্য নেই পুলিশের কাছে। তারা বলছে এই বিষয়ে জরিপ চলছে। মেহেদী হাসান, ওয়ান নিউজ, ঢাকা।
কিশোর গ্যাংয়ের উৎপাত নিয়ে চট্টগ্রাম, কুমিল্লা, নারায়ণগঞ্জ সহ দেশের আরও কয়েকটি জেলার পরিস্থিতি দেখবেন সকাল 7:30টায় জেলা বুলেটিনে। বিএনপি সরকারের মধ্যে আওয়ামী লীগের মতো আচরণ দেখা গেলে তা প্রতিরোধের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে মায়ের ডাক নামের সংগঠনের আয়োজনে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, দুবাইয়ে বেনজির ও ঢাকায় গ্রেফতার জিয়াউল আহসানের আচরণ জাতি দেখেছে, তাদের অহংকারও মানুষ দেখেছে। অন্যায়ের যথাযথ বিচার নিশ্চিত হবে বলে আশ্বাস দেন তিনি। গুমের শিকার পরিবারের সদস্যদের ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান স্থানীয় সরকার মন্ত্রী। আমরা আর এই গুম হয়ে যাওয়া ঘটনাগুলোর সঙ্গে সম্পৃক্ত হতে চাই না ভবিষ্যতে। এটা তো একটা হিউম্যানিটির বিরুদ্ধে একটা ক্রাইম, মানবতার বিরুদ্ধে একটা অপরাধ। প্রকাশ্যে এদের বিচার হওয়া উচিত, শাস্তি হওয়া উচিত। যদি মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয়, জুলাই যোদ্ধাদের ভাতা দেওয়া হয়, তাহলে গুম হয়ে পরিবারগুলোকে কেন ভাতা দেওয়া হবে? অবশ্যই ভাতা দিতে হবে এবং সেটা আমরা এই বাজেটেই তার প্রভিশন রাখার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। নারায়ণগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে কিশোর গ্যাংয়ের তৎপরতা। খুন, ছিনতাই, হামলা, সংঘর্ষ, নানা অপরাধে জড়িয়ে পড়েছে কিশোররা। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চললেও থামানো যাচ্ছে না তাদের। আবার পুলিশের হাতে ধরা পড়লেও বয়স কম হওয়ায় তারা দ্রুত জামিন পেয়ে যায়, বের হয়ে আবারও জড়ায় অপরাধে। শীতলক্ষাপাড়ের শিল্পনগরী নারায়ণগঞ্জ। একসময় সংস্কৃতি আর খেলাধুলা চর্চায় মুখর থাকা এই শহরে এখন আতঙ্কের নাম কিশোর গ্যাং। পুলিশের তথ্য অনুযায়ী গত 1.5 বছরে কিশোর গ্যাং সংশ্লিষ্ট 1/2 মামলায় আসামি করা হয়েছে প্রায় 3 থেকে 4 শতাধিক ব্যক্তিকে। শুধু গত 1 বছরে এসব গ্যাংয়ের হাতে খুন হয়েছেন অন্তত 12 জন। আইনজীবীরা বলছেন, রাজনৈতিক ছত্রছায়ায় থাকা কিশোর গ্যাংয়ের এসব সদস্য দ্রুতই জামিন পেয়ে যাচ্ছে। প্রশ্ন উঠেছে বিচার ব্যবস্থার কার্যকারিতা নিয়ে। পলিটিক্যাল ছত্রছায়া ছাড়া তারা সন্ত্রাসী কোনো কর্মকাণ্ড করতে পারছে না। র্যাবকে মারধর করে, পুলিশের হাত থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে যায়। এতে বোঝা যায় নারায়ণগঞ্জের প্রশাসনিক দুর্বলতা অত্যন্ত নিম্নমুখী। শুধুমাত্র অফিসিয়াল কাজকর্ম করলে চলবে না, আইন শৃঙ্খলাকে শক্তভাবে ধরতে হবে। বয়স কম হওয়ায় অনেক আসামি সহজেই জামিন পেয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে সাক্ষীদের ভয়ভীতি দেখানোয় বিচার প্রক্রিয়াও দীর্ঘ হয়। কারাগার থেকে বেরিয়েই কেউ কেউ আবার জড়িয়ে পড়ছে অপরাধমূলক কর্মকাণ্ডে। কিশোর গ্যাং বন্ধ করার জন্য আমাদের কিন্তু ডিবি টিম কাজ করছে, থানা পুলিশ, ইভেন আমাদের কিন্তু রাতে বিভিন্ন সময়, ফজরের সময় আমাদের টিম অভিযান চালাচ্ছে, রাত্রেবেলা চেকপোস্ট করছে, বিভিন্ন আমাদের কিন্তু কাজ চলছে কিশোর গ্যাংকে নিয়ন্ত্রণ করার জন্য। তো এটা নারায়ণগঞ্জের জন্য আমরা মনে করি যে এটা একটা আমাদের একটা চ্যালেঞ্জ। পুলিশ বাহিনী যে কাজটা করছে, এটা সরকারের সেন্ট্রাল নির্দেশনার আলোকে মহল্লা ভিত্তিক কিছু প্রতিরোধ কমিটির মতো কমিটি তারা তৈরি করছে। এটারই অন্যতম কাজ হচ্ছে কি আমাদের পারিবারিক যে শিক্ষা এবং এই কিশোর যারা আছে, যারা এই মানে ধরেন যে এখন বিভিন্ন পথে যারা পরিচালিত হচ্ছে অপরাধের পথে, তাদেরকে পারিবারিক এবং সামাজিকভাবে তাদেরকে লাইনে আনা, তার সাথে আমরা আইনের প্রয়োগ দুটো একসাথে আসলে করতে চাই। বিশেষজ্ঞদের মতে শুধু আইন প্রয়োগ করে নয়, প্রয়োজন সামাজিক প্রতিরোধ। ওয়ান ন্যাশনাল ডেস্ক। আইন শৃঙ্খলা ও অর্থনীতি এই দুই জায়গায় দৃশ্যমান অগ্রগতি না হলে সরকারের পরিণতি দুঃখজনক হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বিকেলে সরাইল উপজেলার চুনটা ইউনিয়নে চলমান উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আমি আমার এই কাজগুলোর ব্যাপারে আমি জিরো টলারেন্স। আমি কোনো ঠিকাদারের কাছ থেকে বা আমার কোনো নেতাকর্মী যারা কাজ করছে তাদের ব্যাপারে আমার স্পষ্ট নির্দেশনা, 1 পয়সার কোনো দুর্নীতি এই কাজে হতে পারবে না। অর্থনীতি এবং আইন শৃঙ্খলা এই দুটো জায়গায় যদি দৃশ্যমান অগ্রগতি না হয়, তাহলে এই সরকারের পরিণতি সত্যিকার অর্থেই দুঃখজনক হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যেই নাজুক অবস্থা, এতটা নাজুক অবস্থা মানে নিকট অতীতে ছিল না। স্বরাষ্ট্রমন্ত্রীর অন্য সকল মন্ত্রণালয়ের ব্যাপারে যতটুকু আগ্রহ, উৎসাহ এবং অতি তৎপরতা, এই তৎপরতা যদি উনি ওনার নিজের মন্ত্রণালয়ে দেখাতেন, তাহলে দেশবাসী উপকৃত হতো। নরওয়েকে 4-1 গোলে হারিয়ে গ্রুপ আই এর শীর্ষস্থান নিশ্চিত করেছে ফ্রান্স। হ্যাট্রিক গোল করে ফরাসিদের আরও এক ধাপ এগিয়ে নিলেন ওসমান দেমবেলে।
এই ছিল সকালের বুলেটিনে। একটু পরে দেখবেন জেলা বুলেটিন। চ্যানেল 1 এর সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।